আচ্ছা, নতুন একটা টপিক ভাবলাম এটা মিউচুয়াল ইন্ডাকটেন্সের সঙ্গে করিয়ে দিই। তার কারণ হচ্ছে এসি চ্যাপ্টার স্টার্ট হলে অনেক কিছু ভুলে যাবে। ইন্ডাকটেন্স চ্যাপ্টারের অনেক কনসেপ্ট ভুলে যাবে মিনস অতটা টাটকা থাকবে না। সেই কারণে এটা করিয়ে নেওয়া এখন ট্রান্সফর্মারটা। অ্যাকচুয়ালি এসির পরে আছে, তোমাদের সিলেবাস ওয়াইজ কিন্তু এসির পরে আছে, কিন্তু সব কনসেপ্ট একদম বলতে পারি আমি, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর রিলেটেড সব কিছু। তো এই কারণে আমি বেটার ফিল করি যে এখানে এটা ইন্ডাকশনের পরে করিয়ে নিতে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের লাস্টে করানোটাই বেটার হয়। তার কেন জানি না, বইগুলোতে ওরকমই লেখা থাকে, যে এতে লেখা থাকে কেন জানি না, মানে বেসিক্যালি সিলেবাস ওরকমই আছে, ঠিকই আছে, ওটার পরেও ঠিক আছে, বাট এখানে কিন্তু তোমার বেটার ফিলিং হবে, একদম টাটকা টাটকা কনসেপ্ট, যে ইন্ডাকশনের পরেই করলে ব্যাপারটা একটু বেটার লাগবে আশা করি। মানে আশা করি নয়, মানে কোনো প্রবলেম হবে না, অ্যাটলিস্ট তুমিও ফিল করবে। তাই দেখবে ইন্ডাকশনের এখন যে লজিকগুলো যত কিছু শিখেছো, আমরা এডি কারেন্ট শিখেছি, মিউচুয়াল ইন্ডাকটেন্স শিখেছি, আর আরো আগে গিয়ে চলে গিয়ে যদি হিস্টেরিসিস পড়ো, এগুলোর কনসেপ্টগুলো সবগুলো ইউজ হবে। আর এক্সট্রা কিছু কনসেপ্ট কিন্তু লাগবে না যে এসি শিখে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে সিলেবাস ওয়াইজ তোমার এসি আছে। এখন যদি কেউ যদি আবার মনে করো যে না করবে, তাহলে স্কিপ করে কোনো চাপ নেই। কিন্তু আমি বলতে পারি সিওরলি এটা এখন একটু বেটার লাগবে, পরের আদার কিছু কনসেপ্ট প্রবলেম হতে পারে। চলো, ট্রান্সফরমার্স। কনসেপ্টটা কি? ট্রান্সফরমার্স নাম থেকে বোঝা যাচ্ছে ট্রান্সফর্ম করে, ভোল্টেজ ট্রান্সফরমেশন। ভোল্টেজ ট্রান্সফরমেশন ভোল্টেজ ট্রান্সফরমেশনের কাজ কে করে? ট্রান্সফরমার। কি কাজ করে? না, ভোল্টেজ আপ ডাউন করানো, আর কিছু না। ভোল্টেজ আপ এন্ড ডাউন করা। ভোল্টেজ আপ ডাউন করার ক্ষেত্রে আমরা বলবো লো ভোল্টেজকে যদি হাই ভোল্টেজে কনভার্ট করতে হয়, হাই ভোল্টেজ যদি করতে হয়, তাহলে আমরা যে ট্রান্সফর্মার ইউজ করবো সেটা হচ্ছে স্টেপ আপ, উপরে তোলা। হাই ভোল্টেজ থেকে যদি লো ভোল্টেজ করা হয়, কি বলা হয়? এটা হচ্ছে স্টেপ ডাউন। এই কখন দরকার পড়ে সেটা হয়তো তুমি এসিতে বেটার শিখবে, সেটা হয়তো এসিতে বেটার এক্সপ্লেনেশন পাবে। কিন্তু আগে এইটুকু বোঝো, স্টেপ আপ স্টেপ ডাউন বলতে আর কিছু নয়, ভোল্টেজ কখনো কমানোর দরকার পড়ে, ভোল্টেজ কখনো বাড়ানোর দরকার পড়ে। যেরকম আমি তোমাকে এক্সাম্পল দিই, ভোল্টেজ কমানোর কিরকম দরকার পড়ে। ধরো তুমি মোবাইল চার্জিং এর কথা বলো, জানো নিশ্চয়ই মোবাইলের আমরা বলি ইনপুট 220 লেখা থাকে, দেখবে মোবাইলের চার্জারের গায়ে 220 ভোল্ট ডিসি বা 220 টু 240 লেখা থাকবে। 220 টু 240 ইনপুট, আউটপুট লেখা আছে 5 to 10 ভোল্ট, 5 ভোল্ট 8 ভোল্ট সামথিং। তাহলে এতটা ভোল্টেজ যে এই যে 220 ভোল্ট থেকে সাডেনলি 5 ভোল্টে কনভার্ট করা, 8 ভোল্টে কনভার্ট করা, 10 ভোল্টে কনভার্ট করা, এই ভোল্টেজটা কমানোর কাজ কে করে? ওই অ্যাডাপ্টার যেটা থাকে, মানে হেড যেটা, সেটাতেই কিন্তু ওই ট্রান্সফর্মার লাগানো থাকে। ট্রান্সফর্মারের কাজটা হচ্ছে এটাই, যে এতটা হাই ভোল্টেজ থেকে সাডেনলি কমিয়ে দেওয়া। এই যে ট্রান্সমিটারগুলো হয় না, মানে তোমার যেগুলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, যেগুলো মানে লোকাল বাড়ির কাছাকাছি দেখবে একটা ট্রান্সফর্মার বসানো থাকে, ট্রান্সফর্মার বাস্ট করে গেছে বলে সামথিং হয় না, সেগুলো হয় ব্লু কালার, দেখবে রোডের উপর, মানে সাইডে রাইডে কখনো লাগানো থাকে, ম্যাক্সিমাম বাড়ির কাছাকাছি পেয়ে যাবে। তো সেইটা কি করে না, ওইটা যে সাপ্লাই লাইন আসে, ওটা হচ্ছে 11,000 ভোল্ট আসে, সেখান থেকে 220 আর 240 ভোল্টে কনভার্ট করে, 220 আর 440 ভোল্টে কনভার্ট করে। এই যে ভোল্টেজ ডাউন করা, ভোল্টেজ লো করা বা হাই করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। পুরানো দিনে টিভি শুনেছো? টিভিতে আমরা বলতাম পিকচার টিউব, শুনে থাকবে আশা করি। পিকচার টিউবে কি হয়, 11,000 ভোল্টেজ জেনারেট করতে হয়, পড়তাম আমরা, শুনতাম, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যে এই কারণে পুরানো টিভি সুইচ অন করার সঙ্গে সঙ্গে পুরো বাড়ির লাইট টাইটগুলো একটু দেখবে ব্রাইটনেস কমে যায়, মানে সবাই যেন দম একটু ইয়ে হয়ে গেল, চোখ খেয়ে যায়, মানে একটু পাওয়ার বেশি করে কনজিউম করে নেয়। তো সেটার কারণ হচ্ছে ওই হাই ভোল্টেজ করা, মানে পিকচার টিউবে নাকি মানে নাকি নয়, ওই কারণে এক্সরে জেনারেট করতে, মানে যে কোনো এক্সরে টিউব যদি হয়, সেখানে কিন্তু জেনারেট করার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে খুব হাই ভোল্টেজ ক্রিয়েট করতে হয়। এক্সরে প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু হাই ভোল্টেজ জেনারেট করতে হয়। এছাড়াও ট্রান্সমিশন অ্যান্টেনা যেগুলো হয়, এই যে মেন লাইন, মানে যেগুলো দূর থেকে আসে, অনেক হাই টেনশন লাইন দেখবে দূর দিয়ে, সেই সব লাইনের ক্ষেত্রে অতটা হাই ভোল্টেজ ট্রান্সমিশনের জন্য হাই ভোল্টেজ দিয়ে ট্রান্সমিশন করানো হয়। কেন করানো হয়, কেন হাই ভোল্টেজ হলে অ্যাডভান্টেজ? অবভিয়াসলি বাড়িতে তো তুমি 11,000 ইউজ করবে না, কেন আমরা লো ভোল্টেজ ইউজ করি সেটা জানি, রিস্কি হয়ে যাবে।
সেটা নর্মাল ব্যাপার, কিন্তু ওই রকম হাই মানে লং ডিস্টেন্স ট্রান্সমিশনের ক্ষেত্রে হাই ভোল্টেজ ইউজ করা হয়। কেন ইউজ করা হয় সেটা এসিতে ডিটেলে শিখবে, কিন্তু এর মেকানিজম কমপ্লিটলি আমি বলতে পারি এই চ্যাপ্টারের উপর বেস করে, এই কারণে এখনই করানোটা বেটার। তো লো ভোল্টেজ থেকে হাই করার ক্ষেত্রে স্টেপ আপ ট্রান্সফর্মার, হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এটার এক্সাম্পল বললাম তোমাকে, এক্স রে প্রোডাকশনের ক্ষেত্রে হাই ভোল্টেজ জেনারেট করা হয়, কখনো কখনো মানে টিভির পিকচার টিউবের ক্ষেত্রে আমি বলতে পারি। তারপরে লং ডিস্টেন্স ট্রান্সমিশনের আগে ট্রান্সমিটিং মানে পাওয়ার স্টেশন যেগুলো সেখানে স্টেপ আপ করে নেওয়া হয়, ভোল্টেজ হাই করে পাঠানো হয়, আর ভোল্টেজ লো তো আমি বললাম যেগুলো নর্মালি। এবার আমি আসি এর মেকানিজম কি, পুরোটাই যা কিছু বলছে স্টেপ আপ স্টেপ ডাউন যত কিছু বলবো না সব কিছুই আমরা বলবো ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর বেস করে দাঁড়িয়ে আছে পুরো মেকানিজমটা। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবার মানে একদম বেশি মানে ইজি, ট্রান্সফর্মার ব্যাপারটা খুবই ইজি, যে মেকানিজম তুমি যদি দেখো একদম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনেরও বিশাল কিছু আমি ডেপথে যাবো না, একদম বেসিক নিয়ে ডিসকাস করবো। চলো তাহলে ফার্স্ট থিং যেটা, যে ভোল্টেজ ট্রান্সফরমেশন কি করে হয়। আমরা ট্রান্সফর্মার এর যে কোর বলি সেটা দুটো টাইপের হয়, একটা কোর টাইপ একটা সেল টাইপ। কি হয় না, আমরা একদম বেসিক থেকে মানে বেসিক একটা স্ট্রাকচার ড্র করি। ধরো একটা কি বলছো সফট আয়রনের কোর, মানে ম্যাগনেটিক সেল বলে একটা ভিডিওতে বলেছিলাম। ম্যাগনেটিক সেল বলতে একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, মানে ম্যাগনেটিক মেটেরিয়াল যারা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল মানে আয়রন নিকেল কোবাল্ট লাইক কিছু মেটেরিয়াল, সফট আয়রন কোর ভাবো, এটা দিয়ে একটা ক্লোজড ফ্রেম বানালে তাহলে কি হলো না, ম্যাগনেটিক ফিল্ড লাইনসগুলোকে একটা ক্লোজড পাথে ড্রাইভ করানো যাবে, একটা মানে লুপ ক্রিয়েট করে দেওয়া, যেটা দিয়ে এখানে ফিল্ড লাইনগুলো পাস করতে পারে। তাহলে এটা কিন্তু 3D তে, মানে ব্যাপারটা বুঝতে পারছো, আমি 2D ভিউ দেখাচ্ছি কিন্তু ব্যাপারটা 3D তে আছে। এটা এরকম লাইক কিছু এরকম লাইক কিছু একটা হবে, বুঝতে পারছো এটা ব্যাপারটা, মানে এই ক্রস সেকশনটা এরকম প্লেক থাকবে এরকম, এখানে ক্রস সেকশনটা বলছি। তো এইটার একটা আর্মে কি করলাম না, এইদিকে একটা ইনপুট অ্যাপ্লাই করলাম, আচ্ছা এইদিকে একটা কয়েল টার্ন করলাম, জাস্ট এটা একটা সফট আয়রনের কোর। তাহলে এর এই আর্মে আমি কি বললাম একটা কয়েল র্যাপ করলাম, তাতে আমরা বললাম এইখানে নাম্বার অফ টার্নস দিলাম, সাপোজ n1 নাম্বার অফ টার্নস, n1 নাম্বার অফ টার্নস দিলাম। এইদিকে হচ্ছে তোমার সেকেন্ডারিটা দেবো, মানে এখানে আরেকটা টার্ন নেব। এই তুমি বলবে এটা একটা এসি সোর্স লাগাবে, অল্টারনেটিং সোর্স কিচ্ছু জানতে লাগবে না, অল্টারনেটিং সোর্সের একদমই কিছু ডিসকাস করবো না, যেটা ফ্লাকচুয়েট করে, কারেন্টটা একবার এদিকে পাঠায় আবার এদিকে চলে আসে বাস। তাহলে কারেন্টটা চেঞ্জ হতে থাকে। এই কারেন্ট চেঞ্জের জন্য ধরো আমি কারেন্টটা কোনো একটা ইনস্ট্যান্টে কোনো একটা পার্টিকুলার ভ্যালুতে এরকম এদিকে যাচ্ছে, তাই তার জন্য আমি বলতে পারি ফিল্ড লাইন্সগুলো কি হবে না, এখান থেকে যে ফিল্ড লাইন্সগুলো যাবে এইরকম ভাবে আমি বলেছি। নর্মালি আমি আউটসাইডে এই কয়েলটাকে যদি এরকম ভাবে ড্র করতাম, এরকম ভাবে যদি আমি কয়েলটাকে এরকম ড্র করতাম, তাহলে আমি বলতাম এই ফিল্ড লাইনগুলো এরকম ভাবে যেত, এরকম ভাবে ঘুরতো, এরকম না, এইরকম ভাবে বেরোতো কোনো একটা দিকে, বেরিয়ে এরকম ঘুরে আসতো। কিন্তু যেহেতু একটা পাথ দেখিয়ে দিয়েছো, ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন সবচেয়ে যেতে বেশি পছন্দ করে, তাহলে যখনই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এরকম একটা পাথ পাবে, আমি ক্লিয়ারলি বলবো সব ফিল্ড লাইনগুলো এরকম ঘুরে ঘুরে আসবে, কেউ বাইরের দিক দিয়ে ফলো করতে চাইবে না, সব একটা ক্লোজড পাথে জাস্ট ইনসাইড দিয়ে ঘুরে আসবে। একদম অলমোস্ট 100% ফিল্ড লাইন বলতে পারি একটা ক্লোজড পাথ ফর্ম করবে, আমরা ম্যাগনেটিক সেল ডিসকাস করার সময় বলেছিলাম। তাহলে এই যে ফিল্ড লাইনগুলো জাস্ট বলছি যখন এরকম যাচ্ছে সবগুলো এরকম, তাহলে এই কয়েলের ভেতর দিয়ে এত কটা ফিল্ড লাইন গেল, রাইট। এখন আমি সাডেনলি কারেন্টটা চেঞ্জ করলাম, কারেন্টটা এরকম ডিরেকশন থেকে হঠাৎ করে অপোজিট করে দিলাম, বা কিছু ওয়েতে চেঞ্জ করো, কারেন্টের ম্যাগনিটিউডও চেঞ্জ করো, তাতে কি হলো ফিল্ড লাইনগুলো কমে গেল বা অপোজিট ডিরেকশন হয়ে গেল। যেই অপোজিট ডিরেকশন হলো এর ফিল্ড লাইনগুলো ডিরেকশন অপোজিট হয়ে গেল। তাহলে যখনই এখানে কোনো ওয়েতে চেঞ্জ করছো, ফ্লাক্স কমাচ্ছ বাড়াচ্ছ, এই ডিরেকশন থেকে অপোজিট ডিরেকশন করছো, এটা ইনপুট কন্ট্রোল করছে, এটাকে আমরা বলছি ইনপুট। তাহলে এর ভোল্টেজ ধরে নাও কোনো একটা ইনস্ট্যান্টে ভিআই, ভি ইন বলছি, আর এইখানে তুমি যে ভোল্টেজটা পাবে মাপবে যেটাকে ভি আউট বলো, আউটপুট ভোল্টেজ, রাইট। তাহলে সেটা কার, এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ, ইন্ডাক্টরটা ভোল্টেজ ইনডিউস করে, আর এই ভোল্টেজটাকে তুমি ইন্ডাক্টরের অ্যাক্রসে অ্যাপ্লাই করে দিয়েছো, এই ভোল্টেজটাকে ইন্ডাক্টরের অ্যাক্রসে অ্যাপ্লাই করে দিয়েছো, আর সেই চেঞ্জটা আরেকজনের উপর অ্যাপ্লাই হয়ে গেছে, যেটা সেকেন্ডারি একটা সেল, আমি এটাকে বলবো প্রাইমারি কয়েল, এটাকে বলবো সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েলের অ্যাক্রসে ইনডিউসড ভোল্টেজ কনসিডার করবো অ্যাজ আউটপুট ভোল্টেজ। ক্লিয়ার হয়ে গেছে, এটা ইনপুট, এটা আউটপুট, এটা প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল।
তুমি বলছো ফিল্ড লাইনগুলো এরকম ভাবে পাস করে এরকম ঘুরে এসছে, এরকম একটা ক্লোজ পাথ ফর্ম করেছে। এখন আমাকে ক্লিয়ারলি বুঝতে হবে যে এর যে ফ্লাক্স গেছে, আচ্ছা এই জায়গায় এই ক্রস সেকশনে বলো তো কটা ফিল্ড লাইন্স গেছে? আমি ধরলাম 5 নট নাম্বার অফ ফিল্ড লাইন্স গেছে। কি বললাম? 5 নট ইজ দ্য নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু দ্য ক্রস সেকশন অফ দ্য কোর। এইটুকু খেয়াল করো। তাহলে এইটার সঙ্গে লিঙ্ক ফ্লাক্স কত বলবে বলতে পারো? 5 প্রাইমারি যদি বলতাম, প্রাইমারিতে কত বলবো? বা 5 1 বলো তো, 1 2 বলতে পারো, এখানে n2 নাম্বার অফ টার্নস আছে। 5 প্রাইমারি বলো, কি বলবে? কি লিখবে? না n1 খানা টার্ন আছে, প্রত্যেকটা টার্ন 5 নট করে পেয়ে যাচ্ছে, প্রতিটা টার্নের ভেতর দিয়ে 5 নট যাচ্ছে, তাহলে পুরো কয়েলের ভেতর দিয়ে কত যাবে? n1 ইন্টু 5 নট। চলো এদিকে আমি যদি বলি সেকেন্ডারি যে কয়েল, তাহলে 5p বলতে পারো, 5 2 বলতে পারো, এক একটা টার্নের ভেতর দিয়ে কত যাচ্ছে? 5 নট। কতখানা টার্ন আছে? n2 খানা, প্রতিটা টার্ন কত পাচ্ছে? 5 নট। টোটাল টার্ন কত? টোটাল ফ্লাক্স কত হবে? আমরা বলতাম না এক একটা টার্নের ভেতর দিয়ে 10টা, যদি আমি ধরে নিই 10 খানা ফ্লাক্স আছে, 3 খানা যাচ্ছে, 3 খানা, 3 নাম্বার অফ যদি ফ্লাক্স 3 হয় তাহলে প্রতিটা টার্ন 3 3 3, 10 খানা টার্ন থাকলে কি বল 10 × 3 30, এরকম ভাবে আমরা ডিফাইন করি। টোটাল ফ্লাক্স হচ্ছে এক একটা টার্নের জন্য এতগুলো এরকম। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পার টার্নে যে ফ্লাক্স এরও যা এরও তাই। ক্লিয়ার হয়ে গেছে? পার টার্নে ফ্লাক্স এর জন্য সেম। চলো এখন আমি বলছি এইখানে যে ভোল্টেজ ইনপুট বলছো সেইটা এর অ্যাক্রসের ড্রপ, মানে পিওর একটা ইন্ডাক্টর যদি হয় তাহলে ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি বলতে পারি? ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি বলতে পারি? ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্ট, এটা ডিসি সোর্স নয়, যে কারণে কোনো প্রবলেম নেই। ভেবো না যে রেজিস্টার না নিয়ে আমি কেন করছি, কি করে করছি না, রেজিস্টার না নিয়ে যদি করি তাহলে প্রবলেমটা যেটা হয় কারেন্টটা সাডেন গ্রো করে যায়, মানে কারেন্টটা খুব হাই হয়ে যায়। সেটা কার জন্য? ডিসিতে। আমরা এসিতে কি বলবো? কারেন্টটা কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট করবে, যে কারণে কোনো প্রবলেম হবে না। যাই হোক সেগুলো অত দেখতে গিয়ে ভাবতে হবে না, সিম্পল ভাবো যে এটার অ্যাক্রসে যদি ভোল্টেজ বলি, যতটা ভোল্টেজ সেটা ইন্ডাক্টর অ্যাক্রসে ড্রপ হয়েছে। তাহলে এই ইন্ডাক্টরের ভোল্টেজ বলতে আমরা জানি যে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর আমরা কি লিখি? L × di/dt - L di/dt। অত ভাবতে হবে না, জাস্ট এখানে বলো যে কারেন্টের রেট অফ চেঞ্জ। তুমি এখানকার কারেন্টটাকে I1 বলো আর এখানকার কারেন্টটাকে I2 বলো। না এটা নয়, এল না বলে তুমি সরি ইএমএফ ইনডিউসড কি জানি? ইএমএফ ইনডিউসড অর ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর ইকুয়ালস টু হচ্ছে d∅dt, নেগেটিভ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, জাস্ট d∅dt বলো। তাহলে আমি যদি ভোল্টেজ অ্যাক্রস প্রাইমারি বলতাম, যেটাকে ভোল্টেজ ইন বলছো, সেটাকে কি লিখবো? না সেটাকে লিখবো কি বলো পারো? d∅p, প্রাইমারি ফ্লাক্সের রেট অফ চেঞ্জ, d∅p dt। n1 কনস্ট্যান্ট বলে বাইরে বার করলাম, d∅0 dt, এই যে ভ্যালু পুট করো, d∅0 dt। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো সেকেন্ডারি কেসে ডিসকাস করছি। এর অ্যাক্রসে ভোল্টেজের ব্যাপারে যদি বলি তাহলে আমি ভোল্টেজ আউট বলবো কত? না ভোল্টেজ আউট ইকুয়ালস টু d∅ সেকেন্ডারি অ্যাক্রসে ভোল্টেজ, সেকেন্ডারি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, d∅s dt। আর d∅s dt যদি আমি বলি তাহলে আমি বলবো n2 কনস্ট্যান্ট বাইরে বার করো, d∅0 dt। কিন্তু অ্যাকচুয়ালি যে d∅0 dt কোয়ান্টিটিটা, এটা তো একটাই কোয়ান্টিটি, ∅0টা কোনটা? ওই ক্রস সেকশন দিয়ে নাম্বার অফ পাসিং ফ্লাক্স, তাহলে সেইটা এর ভেতর দিয়েও যায়, এর ভেতর দিয়ে তাই। তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে এখন যদি রেশিও নিয়ে নিই, তাহলে কি পাবো? না VIN/V out ইকুয়ালস টু কত পাচ্ছ? না আমি আলটিমেট দাঁড়িয়ে আছি যেখানে n1 d∅0 dt, n2 d∅0 dt, সেম কোয়ান্টিটি এক্ষুনি বললাম, d∅0 কেটে দিতে পারো। কি দাঁড়ালো বলো? না VIN/Vout ইকুয়ালস টু VIN/Vout ইকুয়ালস টু কি পাচ্ছি? না জাস্ট পাচ্ছি n1/n2, তার মানে দাঁড়ালো নাম্বার অফ টার্নসের রেশিও VIN/Vout, VIN/Vout ইকুয়ালস টু লিখছি n1/n2, দ্যাট ইজ নাম্বার অফ টার্নসের রেশিও ইকুয়ালস টু VIN/Vout and proportionally ওপরে n তোর তার নাম্বার অফ টার্নস, n তোর তার নাম্বার অফ টার্নস। আমি বলতে পারি যেখানে নাম্বার অফ টার্নস বাড়াবো সেখানে ভোল্টেজ বেশি হবে। তুমি যদি বলো যে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ করতে চাইছো, তাহলে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করতে গেলে একরকম, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে করতে গেলে একরকম। তুমি আমাকে বলো যদি আমি চাই যে ইনপুট ভোল্টেজ লো, আউটপুট ভোল্টেজ হাই, কি বললাম? ইনপুট ভোল্টেজ লো চাইছি, আউটপুট ভোল্টেজ হাই চাইছি, তাহলে কি হওয়া উচিত? এটাকে বড় করতে গেলে টার্ন দিয়ে সব কন্ট্রোল হয়। কটা টার্ন দেবে?
আমি বলবো n1 শুড বি লেসার দ্যান n2, n2 শুড বি গ্রেটার দ্যান n1। মানে ব্যাপারটা এরকম, এই যে আর্মেচারে, এই আর্মে আমি এই যদি আর্ম বলি, এখানে যে কটা টার্ন দেবো এখানে কিন্তু তার থেকে অনেক বেশি নাম্বার অফ টার্ন দেবো। ক্লিয়ার হয়ে গেছে? অ্যান্ড যত টাইম দেবো তত টাইম ভোল্টেজ আমি ইনক্রিজ করবো, যত টাইম ইনক্রিজ করাতে চাইবো তত টাইম ভোল্টেজ ইনক্রিজ করবে। কোনটা? নাম্বার অফ টার্নস যত টাইম বাড়াবো। সেম টু সেম লজিকে আমি যদি ভোল্টেজ ইনপুট বেশি বলি তাহলে এটা কি বলবো? স্টেপ স্টেপ আপ। এটা বললাম স্টেপ আপ স্টেপ ডাউন, স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন। স্টেপ ডাউনের ক্ষেত্রে কি বলবো? ইনপুট ভোল্টেজ হাই ছিল, আউটপুট কমে গেল, ভি আউট কমাতে গেলে n1 বেশি n2 কমিয়ে দিতে হবে, নাম্বার টার্নস কমাতে হবে। এই কেসে আমি বলবো এখানে নাম্বার, এটা অনেকটা এরকম লাগছে, এখানে নাম্বার টার্নস কম, এখানে নাম্বার টার্নস বেশি। নাম্বার টার্নস ইন প্রাইমারি যদি বেশি হয়, সেকেন্ডারিতে যদি কম হয়, ভোল্টেজ লো হয়ে যাবে। যেখানে টার্ন কম ভোল্টেজ কম, টার্ন বেশি ভোল্টেজ বেশি, নর্মাল আছে। চলো, বুঝে গেছো আশা করি? ওকে, তাহলে এখান থেকে সিম্পল এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা শিখলাম, ভোল্টেজ আপ ডাউনের ক্ষেত্রে যখন যেটা নেবে, যে নাম্বার অফ টার্নস রেশিওটাই ডিসাইড করবে ভোল্টেজ কোনটাতে বাড়বে কোনটাতে কমবে। যদি ইনপুটের থেকে আউটপুটে নাম্বার অফ টার্নস বেশি হয়, ইনপুটের থেকে আউটপুটে নাম্বার অফ টার্নস বেশি হয়, তাহলে বলবো ইনপুট ভোল্টেজ যা তার থেকে আউটপুটের ভোল্টেজ বেশি হবে, অ্যান্ড রিভার্সটা। আচ্ছা, এখানে আরেকটা বলে দিই, ট্রান্সফরমারের যে কোরটা দেখালাম না, এই যে মানে কি বলে আর মানে সরি ফ্রেম, যেটা সফট আয়রনের কোর যেটা দেখালাম, সেটাকে বলা হয় দুটো টাইপের, একটা কোর টাইপ আর একটা হয় সেল টাইপ। এটাকে বলা হয় সেল টাইপ। সেল টাইপের ক্ষেত্রে কি করা হয়? সেল টাইপের ক্ষেত্রে আরো ব্যাপারটা একটু বেটার, বেশি এফেক্টিভ। কেন? দেখো, সেলের ক্ষেত্রে কিরকম বানানো হয়, এরকম, মানে বুঝতে পারছো ফিল আসছে কি? এটা মাঝখানে রড লেগে আছে পুরো এরকম শেপের, তাহলে এইখানে টার্নিংটা দেবে এইরকম, এটা প্রাইমারি বানিয়ে নিলে, এর ওপর আরেকটা সেকেন্ডারি চাপাবে, তাহলে কি হবে? সব 100% লিঙ্কড হবে, কোনো লিক করার চান্স নেই। এমনিতে তো লিক হবেই না, কারণ প্রাইমারি বেটার ফিল করবে। আর এখানে এটা করলে লাভ কি হবে না, সব ফিল লাইনগুলো এরকম ঘুরে ঘুরে আসবে, ঘুরে তো আসতেই হবে, সেটা তো নর্মাল ব্যাপার। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে এমনিতেই সবার ভেতরে সবাইকে চলে যাচ্ছে, এটাকে বলা হয় সেল টাইপ। এটা সেল টাইপ কোড, আর ওটা কোড টাইপ, ওটা কোড টাইপ, এটা সেল টাইপ। বোঝা গেছে? তো এটা আমরা বললাম ট্রান্সফরমারের এই যে কোডটা ডিফারেন্ট সেট, সেটার জন্য আমরা বলবো এটা অবভিয়াসলি বেটার এফেক্টিভ। আগেটাও ইউজ হয়, এরকম নয় যে ওটা ইউজ হয় না। তো স্টেপ আপ স্টেপ ডাউন, এই যে ট্রান্সফরমারের ব্যাপারে বললাম, আমি তো ভোল্টেজটা বাড়িয়ে দিলাম, ভোল্টেজ কমিয়ে দিলাম, ভোল্টেজ বাড়িয়ে দিলাম। এরপরে আমি যদি বলি যে কারেন্ট, একটা জিনিস মাথায় রাখতে হবে, ভোল্টেজ অ্যান্ড কারেন্টটা কিন্তু ইনভার্সলি রিলেটেড। তাহলে আমরা ফার্স্ট পর্যন্ত এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত এইটুকু পেয়েছি যে ভোল্টেজ ইন বাই ভোল্টেজ আউট যদি বলা হয়, মানে ভোল্টেজ ইন আর ভোল্টেজ আউটপুট, আউটপুট ইনপুট, আউটপুট ভোল্টেজ হচ্ছে নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি, নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি বলতে পারো, বা n1 n2 যা বলতে পারো। এখন কথাটা হচ্ছে, যদি আমি বলি পাওয়ারের ব্যাপারে, মনে রাখবো এনার্জি কনজারভেশন যদি হয়, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে তুমি যা পাওয়ার প্রোভাইড করবে, কিছু না কিছু ওয়েস্ট হবে, জুল হিটিং এই সেই ওই ওখানে লস্ট হবে, কিছু না কিছু এনার্জি কমবে অলওয়েজ। তাহলে সেখানে আমরা বলবো যে আউটপুট পাওয়ারটা অলওয়েজ লেস দেন ইনপুট পাওয়ার। আমরা যেরকম ওই ইয়ের ব্যাপার বলতাম না, পাস্কালস ল ছিল, মনে আছে? পাস্কালস ল বলতাম আমরা ফোর্স গেইন করতাম, দিয়ে ফার্স্ট টাইম খুব এক্সাইটেড হয়ে গেলাম, তারপরে বললাম যে ফোর্স গেইন করতে খুব একটা লাভ নেই, তুমি বলছো ভোল্টেজ গেইন করে ফেলেছি, মানে ট্রান্সফরমার আমাকে বিশাল অ্যাডভান্টেজ দিচ্ছে, কিছু লাভ হয়নি। তুমি যেরকম ভাবে বলতে ওখানে যে ফোর্স হাই হয়ে গেছে, এফ আউট মানে আউটপুটে ফোর্স হাই পাচ্ছ, ইনপুটের ফোর্স কম দিয়ে ইনপুটে কম দিচ্ছ, ফোর্স বেশি পাচ্ছ, সেই ওয়াইজ তুমি দেখবে ডিসপ্লেসমেন্ট হাই হয়ে গেছে, এখানে এখানে ডিসপ্লেসমেন্ট লো হয়ে গেছে, মিলিয়ে যে ওয়ার্ক ডব্লিউ, এইটা ইকুয়ালস টু এই ডব্লিউ হয়ে গেছে, এর ওয়ার্ক সেম হয়ে গেছে। কথাটা বোঝা গেল কি? আমরা এখানে ভোল্টেজ নিয়ে এতটা এক্সাইটেড হচ্ছি, ভাবছি যে স্টেপ আপ যদি হয় তাহলে স্টেপ ডাউনই বা কেন করবো, স্টেপ আপ সবসময় হাই ভোল্টেজই বেশি অ্যাডভান্টেজ পাবো না, এরকম নয়। যেখানে হাই ভোল্টেজ হচ্ছে কোনো না কোনো কম হচ্ছে, ভোল্টেজটা আলটিমেট এনার্জি কোয়ান্টিটি নয়, ফোর্স কখনো কনজার্ভ হয় না, কখনো ভোল্টেজ দিয়ে কনজার্ভ হয় না, কনজার্ভ হয় মানে এখানে পাওয়ার, মানে তুমি ভোল্টেজ কোনো ক্লোজ লুপে বলো কনজার্ভ, সেটা আলাদা কনসেপ্ট, কিন্তু আমি যদি বলি ভোল্টেজ কোয়ান্টিটিটা দিয়ে আলটিমেট এনার্জি কনজারভেশন এখানে বোঝানো যাবে না। এখানে তুমি ইনপুটে যে ভোল্টেজ দিচ্ছ তার সাথে যদি কম্পেয়ার করো, তাহলে আমি বলবো যে পাওয়ার মানে পার সেকেন্ডে কি অ্যামাউন্টে এনার্জি দিচ্ছি, ম্যাক্স টু ম্যাক্স তুমি অতটা পেতে পারো, পি আউট ইকুয়ালস টু পি ইন পেতে পারো আইডিয়াল কন্ডিশনে, পি আউট ইকুয়ালস টু পি ইন পেতে পারো আইডিয়াল ট্রান্সফরমার বলতে কি বলছি, যেটাকে কি বলা হয়
100% এফিসিয়েন্টও বলা হয়, 100% এফিসিয়েন্সি যেটা বলা হয়। তাহলে 100% মানে এফিসিয়েন্সি ট্রান্সফর্মার যদি বলা হয়, 100% এফিসিয়েন্সি যদি ট্রান্সফর্মার বলা হয়, তাহলে আমি বলতে পারি সেই কেসে পি আউট ইকুয়ালস টু পি ইন হবে। পি বলতে কি বলা হয় না, পি বলতে আমি বলতে পারি এরকম কেসে যদি ইনপুট আউটপুট বলা হয়, তাহলে আমি বলবো যে ইনপুট আউটপুট যদি পাওয়ার সেম হয় ভি ইন্টু আই, ভি আউট ইন্টু আই আউট, ভি আউট ইন্টু আই আউট ইকুয়ালস টু হচ্ছে এক্ষেত্রেও তাই, পাওয়ার ইনপুট মানে কি ভি ইন ইন্টু আই ইন, রাইট না? তাহলে আমি যদি কারেন্টের রেশিও বলি, তাহলে আই ইন বাই আই আউট যদি বলা হয়, কারেন্টের রেশিও আই আউট মানে এখানে ভি আউট বলছি, ইনভার্স রেশিও অফ ভোল্টেজ, সব গন্ডগোল হয়ে গেছে। দেখো আমি এখানে বলছিলাম না ফোর্স আর ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট, পাস্কালস লতে বলছি বেসি ক্রস সেকশনে তুমি মানে কম ক্রস সেকশনে ফোর্স দিচ্ছ, বেসি ক্রস সেকশনে অনেকটা ফোর্স গেইন করছো। পাস্কালস ল 11 এ রিক্যাপ একটু করো, বুঝতে পারবে। এটাকে যত কম ফোর্স দেবে বেশি ফোর্স ওখানে গেইন করবে, এরিয়া বাড়ালে, এরিয়া বাড়িয়ে ফোর্স গেইন করতাম, কিন্তু ফোর্সটা তো আলটিমেট কোয়ান্টিটি নয়, সেম টু সেম। ভোল্টেজ যদি গেইন করেও ফেলো, তুমি ভেবো না যে বিশাল আমি এনার্জি কনজার্ভ থাকে অলওয়েজ, ম্যাক্স টু ম্যাক্স তুমি 100% পেতে পারো, তাতে বেশি তো পেতেই পারো না, অলওয়েজ প্র্যাকটিক্যালি আরো কম হবে রেদার। তাহলে এখানে আমি বলছি যে এনার্জি কখনো ভায়োলেট করতে পারে না, এনার্জি কনজার্ভ থাকবে। তাহলে সেই বেসিসে যদি এখন দেখি কোন ওয়েতে, সেটা বলবো পাওয়ার ম্যাক্স টু ম্যাক্স কনজার্ভ থাকে। তাহলে কি করে কনজার্ভ থাকে না, সেটা কারেন্ট কমে গিয়ে যদি তুমি এটা করো, তাহলে অটোমেটিক্যালি তুমি দেখতে পারো ভি আউট বলতে এন সেকেন্ডারি বলছো, এন প্রাইমারি। তাহলে আমি এটা বলতে পারি যদি আইডিয়াল হয়ে যায়, তাহলে আইডিয়ালের জন্য বলতে পারি আইডিয়াল ট্রান্সফরমারে ভোল্টেজ তো এটা সবসময় অ্যাপ্লিকেবল, অলওয়েজ অ্যাপ্লিকেবল, ভোল্টেজ রেশিও ইকুয়ালস টু নাম্বার অফ টার্নস অলওয়েজ। বাট ফর আইডিয়াল ট্রান্সফরমার বলতে পারি, আইডিয়াল ট্রান্সফরমারের জন্য আমি এখন অ্যাডিশনালি বলতে পারি যে ভোল্ট আই ইনের রেশিও বাই আই আউটের রেশিও, সেটা হচ্ছে ইনভার্স অফ নাম্বার অফ টার্নের রেশিও। মানে টার্ন যদি বাড়িয়ে দাও, যেখানে ভোল্টেজ বাড়ালে টার্ন বাড়বে, টার্ন বাড়ানো মানে ভোল্টেজ বাড়বে, ভোল্টেজ বাড়া মানে কারেন্ট কমবে, বেসিক কথা। তাহলে সিম্পল আমি এটা বলতে পারি যে ভোল্টেজ তুমি হয়তো গেইন করে ফেলতে পারো, কিন্তু কারেন্টে ল্যাগ করে যাবে তুমি, কারেন্টের ল্যাগ হবেই হবে, ভোল্টেজ বাড়ানো মানে কারেন্ট কমবে, যদি ওটা আইডিয়াল হয়। আর প্র্যাকটিক্যাল হলে তো কিছু না কিছু ল্যাগ থাকবেই প্রত্যেকটা কেসে, এটা আমি বলতে পারি। তো সেখানে আমি বলতে পারি যে যদি ভোল্টেজ আপ হয়, তাহলে কারেন্ট ডাউন হবে, পাওয়ার কনজার্ভ থাকবে ওভারঅল। তো প্র্যাকটিক্যাল কেসে আমি বলি, ধরো আমি বলছি প্র্যাকটিক্যাল কেসে আমি যখন বলবো, তাহলে সেখানে আমি বলবো যে কিছু না কিছু পার্সেন্ট লস হবে, কিছু পার্সেন্ট লস হবে মানে আমি কি বলবো না, পি আউটপুট অলওয়েজ লেসার দেন পি ইনপুট, ইনপুটে যা দেবে তার থেকে কম পাবে আউটপুটে। কেন? কারণ কিছু না কিছু লস হবে, আমরা লসের ব্যাপারে ডিসকাস করবো কি ওইতে লস হয়। তাহলে পি আউটপুট কম, ইনপুট বেশি, মানে ভি আউটপুট ইন্টু আই আউটপুটের প্রোডাক্ট, আমি জানি না কোনো ওইতে কমবে, কিন্তু ভি আউটপুট আর ভি ইনপুটের রেশিও আই আউটপুট এদের প্রোডাক্টটা যেটা সেটা কমে যাবে, বেশি কথা। এখানে একটা জিনিস বলা হয়, ম্যাক্সিমাম কেসে এটা হয় যে ভি আউটপুট বাই ভি ইনপুট যেটা, এটা অলমোস্ট এটা থাকে, এই রেশিওটা অলমোস্ট মেনটেন থাকে, যা এফেক্ট পড়ে এইটাতে, কারেন্টে এফেক্ট পড়ে। মানে ভোল্টেজটা তুমি যদি বলো স্টেপ আপ ট্রান্সফরমার, ধরো 10 টাইমস টার্ন দিলে, ধরো এখানে আমি 10 খানা টার্ন দিলাম, এখানে 100 খানা টার্ন দিলাম, তাহলে 10 থেকে যদি 100 টার্ন করো, তাহলে আমি বলবো ভোল্টেজ এখানে যাতে হবে তার 10 টাইম ভোল্টেজ এখানে বাড়বে, রাইট? তুমি কারেন্ট কি বলছিলে না, কারেন্ট, আচ্ছা এক্সাম্পল তুমি বলছো এখানে আমি 10 খানা টার্ন দিলাম, আমি বললাম 100 টার্নস দিলাম, N1 এটা N2 বলছি। তুমি কি এক্সপেক্ট করছো? আমি বলছি ভোল্টেজ এখানে যদি 5 ভোল্ট দিই, বা ভোল্টেজ এখানে যদি 100 ভোল্ট দিই, তাহলে এখানে আমি ভোল্টেজ যেটা পাবো V2 কত টাইমস বাড়িয়েছে টার্ন না 10 টাইমস বাড়িয়েছে, তাহলে 10 টাইমসও ভোল্টেজ বেড়ে যাবে, 1000 ভোল্ট হয়ে যাবে, 100 ভোল্ট থেকে বেড়ে 1000 ভোল্ট হয়ে যাবে, হয়ে গেল। যদি কারেন্টের ব্যাপারে বলো, কারেন্ট তুমি বলছো, জাস্ট আমি বলছি কারেন্টটা এখানে দিয়েছিলাম I ইকুয়ালস টু সাপোজ ধরে নাও 5 অ্যাম্পিয়ার, I ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার হয়েছিল, আচ্ছা তোমাকে বলা হচ্ছে এফিসিয়েন্সি, আচ্ছা এফিসিয়েন্সিটা ইটা দিয়ে মেজার করা হয়, বলে দিই এফিসিয়েন্সি যেটা বলা হয় সেটা হচ্ছে এফিসিয়েন্সি, এটাকে আমরা ইটা দিয়ে বলি, ইটা ইকুয়ালস টু হচ্ছে পি আউট, অলওয়েজ পি আউট বাই পি ইন, পি আউট বাই পি ইন হচ্ছে এফিসিয়েন্সি, ইন্টু 100% করতে পারো পার্সেন্টেজে যদি এক্সপ্রেস করো, তাহলে এফিসিয়েন্সি এটা, ধরো আমি বললাম 80% এফিসিয়েন্সি, 80% এফিসিয়েন্সি, ইটা ইকুয়ালস টু যদি আমি 80% একটা কেস বলি, কি করবে বলো?
তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি এখানে তুমি বের করে দাও তো কত আই আউট হবে, মানে I2 আউটপুট বলো, এগুলো সব আউটপুট বলছি, আউটপুট এন্ড কত হবে না ক্লিয়ারলি বলতে পারি। এটাকে তুমি লেখো পি আউট ইকুয়াল টু কত লিখবে, এফিসিয়েন্সি ইকুয়াল টু, আচ্ছা এটা যদি লেখা হয় তাহলে পি আউট কত লিখবে বলো, আচ্ছা এমনিতে লেখো তো, এটা ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি পি আউট মানে ভি আউট ইন্টু আই আউট বাই হচ্ছে ভি ইন বলছি, কথা বলছো ভি ইন ইন্টু আই ইন। ওকে, তাহলে এটা যদি লেখা হয় আই ইন আই আউটপুট কত হবে বলো, I2 মানে এটা বলছো, তাহলে সেটা লিখবে ইটা ইন্টু ভি ইন বাই ভি আউট ইন্টু আই ইন, কত আসছে দেখো, এটা বলছো 80%, তার মানে 8/80/100 করো আপাতত, ইন্টু ভি ইন কত দিয়েছো না 100 দিয়েছো, এটা এন টাইম বাড়াতে এটা হয়েছে, আমি এমনিতে বললাম এটা ইনপুট দেওয়া মানে এটা বাড়বে। ভোল্টেজটা ম্যাক্সিমাম কেসে খুব অল্প অল্প কিছু এরার থাকতে পারে, আমরা পরে যখন চেঞ্জগুলো করবো, কিন্তু ম্যাক্সিমাম কেসে তোমাদের এটাই অ্যাজিউম করে নেওয়া হয় যে ভোল্টেজ যেরকম পাওয়ার পেয়ে যাবে, নাম্বারের রেশিও যেরকম দেবে ভোল্টেজ পেয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যাল কেসে যে কিছু ল্যাগ করবে সেটা কিন্তু এফেক্ট পড়বে গিয়ে কারেন্টের ওপর। কথাটা বোঝা গেল যে তুমি বলছো তাহলে কি এই যে পাওয়ার ডিক্রিজ করে গেল, কোনো না কোনো ওয়েতে লস হলো, আমরা লসগুলো ডিসকাস করব, পাওয়ার লসের জন্য সেটা কার উপর এফেক্ট পড়বে, সেটা কি কারেন্টে নাকি ভোল্টেজে, তাহলে সেটা যদি বলা হয় তাহলে আমি বলবো পাওয়ার লসটা কিন্তু দুটোর মধ্যে কারেন্টেই লস হবে। ম্যাক্সিমাম কেসে আমরা বলবো যে ভোল্টেজের চেঞ্জটা কিন্তু ভোল্টেজটা অ্যাকচুয়ালি নাম্বার টার্নস ওয়াইজ যেরকম হওয়ার কথা হয়ে যাবে, কিন্তু কারেন্টটা রিভার্স ওয়েতে যেরকম হওয়া উচিত সেটা হবে না, তার থেকে কম থেকে যাবে। চলো এখানে কারেন্টের এক্সাম্পলটা দেখি, তুমি এমনিতে কি এক্সপেক্ট করছিলে বলো, কারেন্টটা যদি ভোল্টেজটা যদি 10 টাইম হওয়ার কথা, নাম্বার অফ টার্নস 10 থেকে 100 করেছো, তাহলে ভোল্টেজটা 10 টাইমস বাড়ার কথা, সেটা বাড়িয়ে দিয়েছে, 100 থেকে 1000 ভোল্ট হয়ে গেছে, তা 10 টাইমস বেড়ে গেছে, কিন্তু কারেন্টটা তুমি যে এক্সপেক্ট করছো 10 টাইমস কমবে, তারও আরো কমে যাবে। লজিকটা বুঝো, কারেন্টটা তুমি এক্সপেক্ট করছো 5 অ্যাম্পিয়ার, এখানে কি এক্সপেক্ট করছিলে বলো, কি এক্সপেক্ট করছিলে, এক্সপেক্টেড কারেন্ট ছিল এরকম I2 ইকুয়ালস টু 10 টাইমস কমবে, ভোল্টেজ 10 টাইমস বাড়লো, কারেন্ট 10 টাইমস কমবে, কারেন্ট 10 টাইমস কমবে, তার মানে আমি বলবো 5/10 0.5 অ্যাম্পিয়ার এক্সপেক্টেড ছিল, তুমি দেখো 0.5 এর থেকে আরো কমে যাবে, তুমি বলছিলে 0.5 অ্যাম্পিয়ার হওয়ার কথা, আমি বলবো প্র্যাকটিক্যালি আরো কমে যাবে, যেহেতু এটা এফিসিয়েন্সিটা 100% নয়। তাহলে এখন আমি যদি অ্যাপ্লাই করি কত পাচ্ছ দেখো, 100 ভোল্টেজ অ্যাপ্লাই করো, আউটপুটে 1000 অ্যাপ্লাই করেছো, ইনটু ইনপুটে কারেন্ট 5 বলেছো, কত আসছে দেখো দেখি, এটা করলে 0 0 দুটো 0 কাটো, একটা 0 কাটো, 40/10 0.4, দেখো তুমি এক্সপেক্ট করছিলে 0.5 অ্যাম্পিয়ার, ওইটুকু গেল কোথায়, মানে কারেন্ট তো কমবে নর্মাল ব্যাপার, কিন্তু রেশিও ওয়াইজও থাকছে না, তার থেকে আরো কমে যাচ্ছে। তাহলে যেটুকু মেনলি ল্যাক করলো, যেটা লস হলো, সেটা মেনলি কিন্তু কারেন্টে হয়। তবে হ্যাঁ কখনো কখনো এটা আইডিয়ালি বলা যায় না, 100% অলওয়েজ ট্রু এটা বলা যায় না, তবে ম্যাক্সিমাম কেসে এটাই বলা হয় যে ভোল্টেজটা যা ইনপুটে অ্যাপ্লাই করলাম, ভোল্টেজটা কিন্তু আউটপুটে তার নাম্বার অফ টার্নের রেশিও ওয়াইজ পেয়ে যাবো। তাহলে পাওয়ার লসের জন্য কোথায় ল্যাক করবে, ল্যাকটা করবে কিন্তু তোমার কারেন্টে। ক্লিয়ার হয়েছে? এই এক্সাম্পলটা একটু ফলো করো, বুঝতে পারবে। হয়ে গেছে, এই হলো তোমার ইনপুট আউটপুট পাওয়ার ভোল্টেজ সিম্পল ব্যাপার। ওকে, প্র্যাকটিক্যাল কেসে আমি বলি, বাড়িতে যদি বলা হয়, বাড়িতেও তো ভোল্টেজ জানো 220 ভোল্ট ইউজ করা হয় হাউস হোল্ড সার্কিট যেগুলো, আর যেগুলো ট্রান্সফর্মার থেকে আসে তাহলে সেগুলোর ক্ষেত্রে ধরে নাও বাড়িতে যেটা ইউজ করি সেটা হচ্ছে 220 ভোল্ট মতো। আর এটা তুমি ধরতে পারো কত, এটা ডিপেন্ড করে, এটা কিন্তু ফিক্স বলা যায় না, একদমই বলা যায় না, কিন্তু এইটা আমি বলতে পারি এই আউটপুটটা ছিল সরি বাড়িতে, মানে আমরা যে ট্রান্সফর্মারগুলো ইউজ করি, লোকাল যে ট্রান্সফর্মারগুলো ইউজ করা হয়, যেগুলো সাপ্লাই করে, সেগুলোর আউটপুট দেয় কত 220 ভোল্ট বা 440 মতো, 220 ভোল্ট যদি আমি ধরে নিই, এই ইনপুটটা তাতে আসে 11,000। তাহলে এটা করতে গেলে 11,000 করতে গেলে কি করা উচিত বলো, যদি আমি বলা হয় যে ডোমেস্টিক এই যে ইউজগুলোর জন্য, সাপোজ তোমার যে ট্রান্সফর্মারগুলো ইউজ করা হয় তার ইনপুটে দেওয়া হয় যেটা মানে হাই টেনশন লাইন বলা হয়, সেখানে 11,000 ভোল্টেজ আসে আর তোমাকে প্রোভাইড করে 220 ভোল্ট। আমাকে এবার বলো যে কতটা নাম্বার অফ টার্নস বলা হয়, তাহলে আমি নাম্বার অফ টার্নসের যদি এই ট্রান্সফর্মার রেশিও বলি, যদি বলা হয় যে ওই মানে ডোমেস্টিক ইউজের জন্য যে ট্রান্সফর্মারগুলো প্রোভাইড করা হয় তার আউটপুট আর ইনপুট ভোল্টেজের ভ্যালুগুলো এরকম, আমাকে বলছি নাম্বার অফ টার্ন রেশিও বলো, বা নাম্বার অফ টার্ন, আচ্ছা ঠিক আছে, নাম্বার অফ টার্ন ইন প্রাইমারি, মানে তুমি বলবে ইনপুট, নাম্বার অফ টার্ন 1 বলো, নাম্বার অফ টার্ন ইন আউটপুট সেকেন্ড, কথা বলবে
নাম্বার অফ টার্ন ভি আউট বলবে, ইনপুট বাই আউটপুট ইকুয়ালস টু ভি ইন বাই আউট, ভি ইনপুট বাই আউটপুট। কত এসছে? ইনপুট বাই আউটপুট মানে হচ্ছে 220 বাই হচ্ছে 11,000, জিরো একটা কাটো, 11,000 একটা জিরো কাটলে 5 যে 50, 1/50, 1/50 n1/n2, মানে প্রাইমারি রেসপেক্টে সেকেন্ডারিকে, প্রাইমারি রেসপেক্টে সেকেন্ডারিকে 50 টাইমস কম টার্ন দিতে হবে। প্রাইমারিতে যা টার্ন থাকবে, তুমি ভোল্টেজ কমাতে চাইছো, ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ কমাতে চাইছো, তাহলে নাম্বার অফ টার্নস কমালে ভোল্টেজ কমবে, আর নাম্বার অফ টার্নস কমানোর ওয়ে বলছি 50 টাইম কমিয়ে দেবে যা টার্ন আছে তার থেকে। মানে আমি যদি 5000 টার্ন থাকে আমি বলবো কত কমাবো, 1000 টার্নে চলে আসবো, সরি 5000 টার্ন যদি থাকে তাহলে আমি বলবো 500 টার্নে চলে আসবো। আরে 5000 টার্নস যদি থাকে তাহলে কোথায়, 5000 যদি ইনপুটে হয়, যদি n ইনপুট যদি 5000 হয়, আউটপুট কত হবে, আউটপুট কত হবে n না, তখন বলবো 50 টাইমস কমাবে না, তার মানে 100 বলবে। ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার আমরা জাস্ট ডিসকাস করব লিকেজের ব্যাপারে, যে কি কি লস হয়। লসের ব্যাপারে যদি আমি বলি, মানে যে বললাম এফিসিয়েন্সি কমে যায়, এফিসিয়েন্সি একটা ইনপুট আউটপুট ট্রান্সফর্মের মধ্যে একটা ডিফারেন্স থাকে, কখনো 100% এফিসিয়েন্ট হয় না। কোন ওয়েতে এফিসিয়েন্সি কমে সেটার ব্যাপারে একটু ডিসকাস করব। যদি এফিসিয়েন্সি ডিক্রিজের ব্যাপারে বলি, তাহলে জাস্ট বলতে পারো ফার্স্ট জুল হিটিং। জুল হিটিং মানে কি, এই যে ওয়্যারগুলো থাকবে কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবে, তাতে হিটিং হবে। এখন এই ওয়্যারের হিটিং মানে এই যে কয়েল, তার যে হিটিং হবে ইনপুট আউটপুটে, তাহলে এই হিটিংয়ে যখন বলবে লস হবে, তাহলে কি হবে, যেই কারণে আমরা বলি পাওয়ার আউট অলওয়েজ লেস দেন পাওয়ার ইন। আমরা তো এতক্ষণ এই যে লসগুলো বলছি সবগুলো প্রত্যেকটা কজেই কিন্তু এফেক্ট করবে আউটপুটে গিয়ে। ইনপুটে যা পাওয়ার দিচ্ছ ভোল্টেজ ইন্টু কারেন্ট করে, ভোল্টেজ ইন্টু কারেন্ট আউটপুটে তা পাচ্ছ না, এটাই লস হচ্ছে। সেকেন্ড, তাহলে এটা মিনিমাইজ করার ওয়ে কি, কন্ডাক্টিং ওয়্যার কপার ওয়্যার ইউজ করবো, কপার ওয়্যার ইউজ করবো যাতে রেজিস্ট্যান্স কম হয়, অ্যান্ড থিক ওয়্যার ইউজ করবো, থিকনেস যাতে কপার ওয়্যারের বেশি হয়, এটা করার জন্য আমরা মোটা ওয়্যার ইউজ করবো। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যেখানে কারেন্ট বেশি, সবচেয়ে ইম্পর্টেন্টলি আমি বলবো যেই কয়েলে কারেন্ট বেশি, এখানে যদি আই 10 অ্যাম্পিয়ার হয়, এখানে বললাম 50 অ্যাম্পিয়ার ভোল্টেজ যাই হোক, যেখানে 50 অ্যাম্পিয়ার কারেন্ট বেশি, মোটা ওয়্যার ইউজ করা, মোটা ওয়্যার ইউজ করা। ক্লিয়ার হলো কি কথাটা? কারেন্ট বেশি হলে হিটিং বেশি হবে, সেই পোর্শনে রেজিস্ট্যান্স কমানোর চেষ্টা করো। যেহেতু আমরা জুল হিটিং বলতে I²RT বলছি, কারেন্ট কমানো I²RT যেহেতু বলছো, তাহলে I²R মানে আই কমাতে গেলে হিটিং কমাতে গেলে রেজিস্ট্যান্স কমাতে হবে, যেখানে কারেন্ট বেশি সেখানে রেজিস্ট্যান্স কমাবো। ক্লিয়ার হয়ে গেছে? সেকেন্ড বলছি এডি কারেন্ট, এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস বলতে কি, তার জন্য আচ্ছা এটা তাহলে আমি কোরটাকে ড্র করি। এটা যদি তোমার কোর হয়, সেখানে আমরা কি বলেছিলাম, এডি কারেন্ট মনে আছে আশা করি, যে এই যে মেটেরিয়ালের কোর বলছো সেইটা যে আছে, এই যে কোরটা দেখছো, এইটার ক্ষেত্রে আমরা যে কোরটাকে দেখছি না, এইটার ভেতরে ইটসেলফ একটা মেটেরিয়াল ইনডিউস করে ইএমএফ, কারেন্ট প্রডিউস করে। এইখানে আমরা বলছি এই মেটেরিয়ালের যে টার্নের জন্য এই পুরো ক্রস সেকশন, আমি ক্রস সেকশনটা দেখতে কেমন লাগবে, এরকম লাগবে না, এই যে এই ক্রস সেকশনে যেটা দেখতে লাগছে তোমার, এই ক্রস সেকশন দিয়ে যে ফ্লাক্স গুলো পাস করছে, আমরা বলেছি ফ্লাক্স চেঞ্জের জন্য কি হয়, এটা ইএমএফ প্রডিউস হয়। আর ইএমএফ প্রডিউস হলে কি হয়, ইএমএফ প্রডিউস হলে অটোমেটিক্যালি এই মেটেরিয়ালের ইনসাইডে এরকম কারেন্ট প্রডিউস হয়, ক্রস সেকশনে এরকম কারেন্ট প্রডিউস হয়। এডি কারেন্ট যেভাবে পড়েছো, সফট আয়রন এই যে কোরটা আছে, সেই কোরের ইনসাইডে একটা এডি কারেন্ট প্রডিউস হয়, যেটা কিনা জুল হিটিং করে মেটেরিয়ালকে আনওয়ান্টেড একটা হিটিং করে। তার থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে এই কারেন্টের সোর্স কোথায়, এই কারেন্ট প্রডিউস হয়েছে, হিটিং করছে, তার মানে কোনো এক্সটার্নাল সোর্স আছে, এটা নিজে প্রডিউস করতে পারে না, আর সেটা কিন্তু তোমার ইনপুট থেকে যাচ্ছে, আউটপুটে ল্যাগ করে যাচ্ছে। ওই কারণে এডি কারেন্টকে মিনিমাইজ করার সময় আমরা করেছিলাম যে এই ট্রান্সফরমারের কোরকে ল্যামিনেটেড করবো। ল্যামিনেটেড কোর বলতে কি বলবো না, এটাকে সিট দিয়ে বানাবো। এই যে ক্রস সেকশন না, ক্রস সেকশনটাকে দেখে তোমার এরকম লাগবে, এরকম সিট ক্রস সেকশনটাকে কেটে এরকম বানাবো। কি করবো, এরকম পিস কাটবো, মানে এরকম ভাবে জাস্ট ভাবো না, এই ফ্রেমটাকে কিরকম ভাবে এই সাইড থেকে দেখলে এরকম প্রচুর পিস জুড়ে এরকম আছে মনে হবে,
জাস্ট মাঝে মাঝে ডাইইলেকট্রিক মেটেরিয়াল আছে, যেটা এডি কারেন্টে ডিসকাস করেছিলাম, এক্স্যাক্টলি সেম জিনিস। এডি কারেন্ট মিনিমাইজ করার জন্য যা করা হয়। হিস্টেরিসিস লস, এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। হিস্টেরিসিস লসকে মিনিমাইজ করা খুব টাফ ব্যাপার। হিস্টেরিসিস লসটা কি না, দেখো আমরা যখন অল্টারনেটিভ কারেন্ট বলবো, এটাতে অল্টারনেটিভ কারেন্ট তো অ্যাপ্লাই করবো, তাতে কারেন্টটা ফ্লাক্সগুলো এইদিকে যাবে একবার, আবার এইদিকে একবার আসবে, অল্টারনেট করবে। কারেন্টের ডিরেকশন যখন এরকম ভাবে বলছো, তাহলে ফ্লাক্স এরকম, আবার সাপোজ বললে কারেন্ট ডিরেকশন এরকম হয়ে গেল, কারেন্টটা অপোজিট ডিরেকশন চলে গেল। তাহলে এই যে ফ্লাক্সগুলো এরকম ইনক্রিজ হচ্ছে, আবার এদিকে, তাহলে এই মেটেরিয়ালটা ম্যাগনেটাইজ হচ্ছে, ডিম্যাগনেটাইজ হচ্ছে, ফার্দার অপোজিট ডিরেকশনে ম্যাগনেটাইজ হচ্ছে না। আমি এক সাইডের এটা মেটেরিয়াল যদি ধরি, এই রডটাকে কি বললে, ফিল্ড লাইনগুলো এদিক দিয়ে পাস করালে এদিকে ম্যাগনেটাইজড হয়ে গেল। আবার বললে একটু বাদে ইমিডিয়েটলি কারেন্টটা খুব র্যাপিড রেটে, এটা কিরকম মানে 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে, মানে সেকেন্ডে 100 টাইম, আমরা এসিতে যখন পড়বো সেখানে কি বলবো 50 টাইমস সার্কুলেট করছে। তাহলে এত র্যাপিড যে চেঞ্জ, এসে কিছু কনসেপ্ট এগুলো নয়, জাস্ট কারেন্টটা ফ্লাকচুয়েট করে, এদিক ডাইরেকশন চেঞ্জ করে, এটা থেকে কোনো কনসেপ্ট লাগে না। কিন্তু এই যে ইন্ডাকশনের যে কনসেপ্টটা বললাম, ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ফ্লাক্সের এই যে সিঙ্গেল টার্নের ফ্লাক্স লাইক কিছু বলছিলাম, তো সেখানে বলছি যে কারেন্টটা যখন র্যাপিডলি ফ্লাকচুয়েট করবে, এদিকে 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 কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করবে, তাহলে ফ্লাক্সগুলো ডাইরেকশন চেঞ্জ করবে, এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তাহলে সেটার জন্য কি হবে না, এই মেটেরিয়ালটা এদিকে একবার ম্যাগনেটাইজড হলো, আবার এদিকে ম্যাগনেটাইজড হলো, বারবার র্যান্ডামলি ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন, ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন, অপোজিটলি ম্যাগনেটাইজেশন, সেটার জন্য হিস্টেরিসিস লস হয়। আর হিস্টেরিসিস লস করতে গেলে আমরা, লস মিনিমাইজ করতে গেলে আমরা জানতে নিশ্চয়ই যে হিস্টেরিসিস কম এরিয়াওয়ালা, মানে বেসিক্যালি যাদের ক্ষেত্রে হিস্টেরিসিস লুপের আন্ডার এরিয়া কম হয়, আমরা কি বলি সফট আয়রন কোর, সফট আয়রন কোর ইউজ করলে বেঁচে যায় অনেকটা। সফট আয়রন কোর করলে হিস্টেরিসিস লসটা অনেকটা মিনিমাইজ করা যায়। ওকে, তো এই টাইপের লসই মেনলি ইনভলভ থাকে, যেগুলো মিনিমাইজ করার প্রত্যেকটা আমি ওয়ে বললাম, কি কি ওয়েতে লস হয় অ্যান্ড কোন কোন ওয়েতে মিনিমাইজ করা যায়। বাট প্রত্যেকটা কেসে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে যেরকম যতই মানে লস হোক, সবইতেই কিন্তু আউটপুটে এফেক্ট করবে, ইনপুটটা বেঁচে যাবে, ইনপুটটা বেঁচে যাবে না, ইনপুটে যা প্রোভাইড করবে তার কিছুটা লস হয়ে গিয়েছে। যে বললাম 80%, মানে সবসময় আমি যদি বলি এফিসিয়েন্সি, এটা বলছি 80% এফিসিয়েন্ট, 75% এফিসিয়েন্ট, 75% এফিসিয়েন্ট, এই কথাটা মানে হচ্ছে পি আউট বাই পি ইন ইকুয়ালস টু 75/100, মানে 100 দিলে তুমি 75 আউটপুট পাবে, ইনপুট বেশি দেবেন আউটপুট কম পাবে। যত কম পার্সেন্টেজ হবে, যত লস বেশি হবে, পার্সেন্টেজ কমে যাবে, এফিসিয়েন্সি তত কমবে, আর এফিসিয়েন্সি কম মানে তুমি ইনপুটে বেশি দিতে থাকবে, আউটপুট ভালো পাবে না, ডিফারেন্ট টাইপের লস হয়ে এটা করে যাবে। এটা তো বললাম তোমাকে ফ্লাক্স লিকেজের ব্যাপারটা। আচ্ছা, আর একটা জিনিস, লিকেজ অফ ফ্লাক্স, সরি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বলা হয়নি, লিকেজ অফ ফ্লাক্স। লিকেজ অফ ফ্লাক্স, ফ্লাক্স লিকেজ কি না, ফ্লাক্স লিকেজ যদি বলা হয়, তাহলে এখান থেকে যে ফিল্ড লাইনগুলো পাস করছে না, যতই তুমি বলো যে এই মেটেরিয়ালকে এরকম বানালেও কিছু তো লস হবে, 100% বলছি 100%, তাও এটা মানে খুব রেয়ার, যদিও সত্যি মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যে এটা ম্যাক্সিমামটাই লিঙ্কড হয়, তাও কিছু তো ফ্লাক্স এদিক ওদিক একটা তো হয়েই যেতে পারে, তো সেটাও হয়। আমরা অলরেডি এটার জন্যই কোর ইউজ করি, এই কারণেই কোর ইউজ করি, যে না হয়তো এমনি একটা কয়েল নিতে পারতাম, তার অ্যারাউন্ডে জাস্ট ট্র্যাপিং করতাম, কিন্তু এটা কোর ইউজ করি যাতে করে মানে ফ্লাক্সগুলোকে ড্রাইভ করানো যায়, একটা পার্টিকুলার পাথ দেখানো যায়, যাতে করে সব ফ্লাক্সগুলো লিঙ্কড হয় প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের। যেই কারণে আমরা বলতে পারি যে আমরা এটা কোর ইউজ করি, সফট আয়রনে কোর ইউজ করি, যাতে মানে ওই ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল ইউজ করি, যেটা কিনা ফ্লাক্সগুলোকে একটা পার্টিকুলার পাথে ড্রাইভ করে। এটা লিকেজটা মিনিমাইজ করলে তাহলে মিনিমাইজ করতে পারি। এই বলতে পারি রিডাকশনের ওয়ে, মানে জাস্ট